প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহানাজ বিশ্বাসী ইয়াসমিন। আমরা প্রতিদিন যেমনটা দু তিনটি বিষয় নিয়ে আলোচনা করি, দিনের যেসব গুরুত্বপূর্ণ সংবাদগুলো হয় সেগুলো নিয়ে আজকে একই রকমভাবে আমাদের তিনটি বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি আলোচনার জন্য। আমাদের প্রথম বিষয়বস্তু আলোচনার জন্য যেটা নির্ধারণ করেছি সেটা হলো শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত হচ্ছেন দিল্লি থেকে গৌতম লাহিড়ী, সভাপতি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব গৌতম লাহিড়ী, আপনি কৃতজ্ঞতা আপনার প্রতি। শুরু করছি আপনার সাথেই, যাচ্ছি আপনার কাছে। শেষ হলো 7 ধাপে ভারতের লোকসভা নির্বাচন শনিবার এবং 4 জুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবে। আপনি তো পুরো নির্বাচনটি ফলো করেছেন, এর আগে থেকেই ফলো করছিলেন ভারতের রাজনীতি, ভারতের নির্বাচন, সব কিছুর প্রতি সারা বিশ্বের মানুষের যেমনটা আগ্রহ আছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অনেক বড় একটি আগ্রহের জায়গা এই নির্বাচন ঘিরে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেই ফলাফল আছে, বুথ ফেরত জরিপে এগিয়ে আছে মোদি। বিরোধীরা যে একই রকমভাবে কংগ্রেস ফলাফল এখনই বয়কট করছেন। সবকিছু মিলে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি, পর্যবেক্ষণ জানতে চাচ্ছি জনাব গৌতম লাহিড়ী। প্রথমে যেটা বলবো যে এই 7 পর্যায়ের যে ভোট, এই ভোটে এবারে লক্ষণীয় ছিল যেহেতু প্রবল দাবদাহ মধ্য দিয়ে ভারত যাচ্ছে, এখানে ভোটের অংশ, মানুষের অংশগ্রহণটা তুলনামূলকভাবে একটু কম ছিল। কিন্তু তা সত্ত্বেও 44 জন ধরে যে ভোট হয়েছে তাতে মানুষ অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীদের বা কাউকে পরাস্ত করতে চেয়েছেন। মোটামুটি ভাবে এটা ধারণাই ছিল গোড়া থেকে। একটু কম শুনতে পাচ্ছি জনাব গৌতম লাহিড়ীর কথা। আমার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, প্লিজ। আমি বলছিলাম যে এটা গোড়া থেকেই কিন্তু একটা ধারণা ছিল যে যেহেতু বিরোধী দলগুলো তেমন একটা কঠিন মোকাবিলা করে উঠতে পারেনি, ফলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে এবং সেটা না হলেও তারা কিন্তু এগিয়ে থাকবে, এটাই ছিল আর কি ধারণা। সেই ধারণার কোনো ব্যতিক্রম ঘটেনি, যেটা আজকে বুথ ফেরত সমীক্ষায় যে ফলাফল এসে তাতে অবশ্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়েছে। এখন এই এতটা সংখ্যাগরিষ্ঠতা হবে কি হবে না এটা 4 তারিখে ফলাফল প্রকাশ হলেই বোঝা যাবে। আর কংগ্রেস দল তারা বলেছে যে যেহেতু তার মানুষ ভোট দিয়েছেন এবং তাদের ভোট ইভিএম এ বন্দী হয়ে আছে, সেজন্য আমরা এক্সিট পোল বা বুথ ফেরত যে জরিপ সেটাতে আমরা বিশ্বাস করছি না বা তারা আবার একটা পাল্টা সংখ্যা জানিয়েছেন যে তাদের জোট, তারা নাকি 292টা আসন পাচ্ছেন, অর্থাৎ 272 পেলে সংখ্যাগরিষ্ঠতা, তারা 292 পেতে পারে। ফলে এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, কিন্তু সামগ্রিকভাবে বহু যে বুথ ফেরত সমীক্ষা শেষ পর্যন্ত দেখা গেছে রাজ্য ভিত্তিক বেশ কিছু ফলাফলে কিছু গরমিল পাওয়া যাচ্ছে আর কি, মিলছে না হিসাব। ফলে এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে, কিন্তু সামগ্রিকভাবে যেটা ট্রেন্ড, যেটা গতি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর জয় নিয়ে সম্ভবত কোনো সংশয় নেই। ফলে এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, এটা তার পক্ষে একটা ভীষণ গৌরবের বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একজন অকংগ্রেসী প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী হবেন যদি এই ফলাফলটা থাকে এবং সঠিক হয় তাহলে। ফলে তবুও বলছি অনেক ক্ষেত্রে ভারতে কিন্তু বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে যে যেটা বলা হয়েছিল সেটা ভোটের ফলে প্রতিফলিত হয়নি। এরকম অনেক কিছু, মানে অনেক উদাহরণ আছে পরপর অনেকগুলো, যেগুলোতে সাধারণভাবে একটা ট্রেন্ড বোঝানো যায়, কিন্তু সেটা যে সংখ্যাটা অনেক সময় নাও মিলতে পারে। ফলে আমি সেইটাকে একটা ডিসক্লেমার হিসেবে রাখছি, 4 জুনের জন্য অপেক্ষা করতেই বলবো। তবে সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির জয় নিয়ে সম্ভবত কোনো সংশয় নেই। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বুথ ফেরত সমীক্ষায়, যে ধরনের আসন সংখ্যা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সেটা মানতে চাইছেন না এবং তারা বলছেন এটা ঘটনা এরকম হবে না। সুতরাং এই ধরনের যেটাকে বলা যায় পাল্টা পাল্টি বা চাপানুতোর যে চলছে, ফলে আমাদের এখন 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করেই দেখতে হবে শেষ পর্যন্ত
সকাল থেকে যে ভোট গণনা শুরু হবে, তখন ভারতের এই অষ্টাদশ লোকসভা কেমন হবে তার চেহারা বা চরিত্রটা বোঝা যাবে। জনাব গৌতম লাহিড়ী, আপনি বলছিলেন যে আসলে অনেকটাই নিশ্চিত যে আসলে বিজেপি ক্ষমতায় আসছে, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছে। এরপরের এই যে পরপর তিনবার এই বিজেপি ক্ষমতায় আসা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া, এরপরের প্রেক্ষাপটটা, রাজনৈতিক প্রেক্ষাপটটা কি দেখছেন আপনি ভারতের? এটা রাজনৈতিক প্রেক্ষাপটটা আমি দেখছি নির্ভর করছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তাদের শরিক দল সহ তারা কতগুলো আসন পাচ্ছে, তার উপরে ভারতবর্ষের ভবিষ্যৎ রাজনীতি অনেকটাই নির্ভর করবে। কারণ আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টি একটা আদর্শে বিশ্বাসী, সেই আদর্শটি অবশ্যই হিন্দুত্ব যাকে বলা হয়, আমরা যেটা সাধারণভাবে বলে থাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজ, সেটাই তারা করেন। ভারতে যেহেতু ৮০% মানুষ হিন্দু, তাদের স্পর্শকাতরতা নিয়ে তারা এটা প্রচার করে থাকেন, করেন, যেটা অন্যান্য দলগুলি বা কংগ্রেস সেটা করতো না। কিন্তু এর একটা সুবিধা, অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি পাচ্ছে, এটাতে কোনো সন্দেহ। ফলে এখন সংখ্যার উপরে অনেক কিছু নির্ভর করবে যে ভবিষ্যতে ভারতের রাজনীতি কোন পথে চলবে। সেটা আমি এখনই কোনো ভবিষ্যৎবাণী এই কারণেই করতে চাইছি না, যে সংখ্যাটা দেওয়া হয়েছে বুথফেল সমীক্ষা, প্রকৃতপক্ষে সত্যিই সেটা ঘটলে ভারতের রাজনীতিতে বা ভারতের যেগুলো আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বিরোধী দলের থেকে, সেগুলো অনেক কিছু ঘটনা ঘটতেই পারে। কারণ ভারতের ধরুন বিজেপি তারা ঘোষণাই করে দিয়েছে তারা ক্ষমতায় আসার পর কি করতে চান, এবং প্রথম তার একটা গভীর অন্যতম বিষয় হলো অভিন্ন আচরণ বিধি, বা যেটাকে আমরা অভিন্ন দেওয়ানি বিধি বলি, ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য এক ধরনের একটা আচরণ বিধি তারা প্রণয়ন করতে চায়। অবশ্যই সেটা সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য, যাতে তাদের বাকিদেরও করতে, এটা নিয়ে কোনো সংঘাত ভবিষ্যতে দেখা যাবে কিনা, যখন তারা লাগু করবেন তখনই সেটা বলে। খুব স্বাভাবিকভাবেই এর আগের বার যেই পরিমাণ সিট নিয়ে বিজেপি সরকার গঠন করেছিল, এবার সেরকমটা হচ্ছে না, এটাও পরিষ্কার। ৪ জুনের আগে এটা অনেকটা পরিষ্কার, জনাব গৌতম লাহিড়ী। সেক্ষেত্রে যখন অন্য দলে মানে অন্য তার শরিক দলের সাথে তার সিট ভাগাভাগি করতে হবে, এটার প্রভাব বিজেপি গত ৫-১০ বছরে যেভাবে করতে পারে, এই সামনে যখন শরিক দলের সাথে জোট হয়ে সরকার গঠন করবে, সেক্ষেত্রে প্রভাবটা কি পড়বে? না দেখুন, যেটা আপনি বলছেন এটা হয়তো একটা অনুমান যে বিজেপির আগের থেকে সংখ্যা কমবে, কিন্তু আমি বলছি আজকে বুথ ফেরত জরিপ যেটা দেখিয়েছে তাতে কিন্তু সংখ্যা কমছে না। মানে আপনি এখনো পর্যন্ত নিশ্চিত সংখ্যা কমছে না? না, আমি বলছি আজকে যেটা দেখানো হয়েছে বুথ ফেরত জরিপ, তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে প্রায় গড় করলে দেখা যাবে যে ৩২০ থেকে হিন্দুস্তান টাইমসও এটা বলছে ৩৫০ পর্যন্ত, ওনারা বলছে ৩৫০টা আসন পেতে যাচ্ছে। কেউ কেউ দেখিয়েছে, কোন যারা জরিপ করেছেন তারা সেরকমও দেখিয়েছেন। আমি বলছি গড় যে সংখ্যাটা যদি করা যায় সবগুলো মিলিয়ে, তাহলে অবশ্যই সেটা ৩২০ থেকে ৩৫০-এর মধ্যে। সেই সংখ্যাটা কিন্তু গতবারের ৩০৩ ছিল, তার থেকে অনেক বেশি। ফলে ভারতীয় জনতা পার্টি আরো আগ্রাসী মনোভাব নিয়ে তারা তাদের যে আদর্শ, যেটা তারা বিশ্বাস করে, সেগুলো তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ। জনাব গৌতম লাহিড়ী, আপনি বলছেন যে তাদের পরবর্তী সময়টা তারা কিভাবে কাজ করবে, ওখানে অভিন্ন আচরণ বিধির কথাটা আসছে। আমরা তো মানে সারা বিশ্ব এবং ভারতীয় যারা, তারাও দেখছে যে মোদির ভিতরে যে কট্টরপন্থী একটা ধর্মীয় উগ্রবাদ আছে, এইটার প্রভাবটা আসলে আরো বেশি পড়ার শঙ্কা কি আপনি দেখছেন? যদি বুথ ফেরত জরিপে যে সংখ্যা দেওয়া হয়েছে তাতে যদি সত্যি সেটা হয়, তাহলে আমি সেটা আরো বেশি দেখতে পাচ্ছি, আরো হবে। কিন্তু সেটা এখন ভারতের মানুষ, ভোটাররা যদি তারা সেটা চান, তারা যদি এমন কোন একটা দলকে নির্বাচিত করেন যে তাদের একটা নির্দিষ্ট বিশেষ রাজনৈতিক লক্ষ্য আছে, তো সেটা নির্ভর করছে তো ভারতের জনগণ কি চাইছেন। ফলে ভারতের জনতা তারা যদি এটাকে পছন্দ করে থাকেন তাহলে তো সেটা বলার কিছু থাকবে না, কিন্তু তার প্রতিক্রিয়া কি হবে বিদেশে বা অন্যত্র, সেটা তো পরবর্তী বিষয় নিঃসন্দেহে। জনাব গৌতম লাহিড়ী, ভারতের
সাথে এখন বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা দীর্ঘদিনের। সে এখন যে খুবই ভালো সম্পর্ক চাচ্ছে, নানাভাবে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, তাদের সাথে নানা দিক দিয়ে রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক নির্ভরতা অনেক ক্ষেত্রে আছে। এবারের আপনি কি দেখছেন পরবর্তী 5 বছরে বাংলাদেশের সরকারের সাথে ভারতের এই নতুন সরকার যে আসবে এবং বিজেপি, যেটা আমরা এখন অনেকটা বলতেই পারি, সেই সম্পর্কে বাংলাদেশের সাথে কোন দিকটাতে আপনি বেশি মানে জোর দিতে পারেন, যেটা আরো ভালো হবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি? আমার যেটা মনে হয় যে দেখুন, ভারতের ক্ষেত্রে একটা দেখা গিয়েছে যে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রনীতিতে কিন্তু একটা সর্বসম্মতি আছে। সেটাতে ধরুন কংগ্রেস সরকার যে নীতি নিয়ে এগোচ্ছিলেন বাংলাদেশের সঙ্গে, সেই ইন্দিরা গান্ধীর সময় থেকেই, তারপরে প্রধানমন্ত্রী মনমোহন সিং, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে একটা আশঙ্কা ছিল বাংলাদেশে এই কোনো নীতির কোনো পরিবর্তন হবে কিনা। কিন্তু এটা ঘটনা আমরা দেখলাম সেই নীতির কোনো পরিবর্তন ঘটেনি, বরং গত 10 বছরে সম্পর্কটাকে সোনালী অধ্যায়ে উত্তরণের কথা বলা হচ্ছে। এবং যে ধরনের যে মানে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে আরো গভীর করে তোলার একটা আগ্রহ আছে। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনের পর ভারতের সরকার শপথ গ্রহণ করার পরে হয়তো তার প্রথম এখানে ভারতে তিনি আসবেন। ফলে সেই সময় যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা হবে, যার মধ্যে নিশ্চয়ই একটা বড় বিষয় আছে তিস্তা সংক্রান্ত বিষয়। তো যদি এই মুহূর্তে আমার মনে হয় ভারত সরকার চাইবেন এই বিষয়টাতে একটা কোনো সমাধান করে অন্তত বাংলাদেশের মানুষের কাছে আস্থাবর্ধক একটা কোনো পদক্ষেপ নেওয়া। আমার মনে হয় এটার একটা আশা আমরা করতেই পারি। এবং যেটা আমরা বলছিলাম আগে, যদি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়, তাহলেও কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে সেটা করা অনেক সহজ হতে পারে, কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস একটা চাপে থাকবে। আর দ্বিতীয়ত, যেটা অন্যান্য যে সম্পর্কগুলো যার মধ্যে রয়েছে ধরুন আর্থিক সম্পর্ক বা অন্যান্য কানেক্টিভিটির বিষয়, এবারে অনেক বেশি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। নতুন নতুন ক্ষেত্রতে সহযোগিতা, যেগুলোকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করতে চান, সেই স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে ভারত কিভাবে তার অংশীদার হতে পারে। ভারতে যেহেতু এই ব্যাপারে অনেক কিছু বিশেষজ্ঞ রয়েছেন, তারা এই বিষয়ে অনেক এক্সপার্ট, সে ব্যাপারে কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারেন, এরকম নতুন নতুন অনেক ক্ষেত্র কিন্তু এবারে উন্মোচিত হচ্ছে, যেগুলো ভবিষ্যতে আমার মনে হয় যে নিঃসন্দেহে এই সম্পর্কটা আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব গৌতম লাহিড়ী। আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু স্টুডিওতে ফিরছি। আমাদের সাথে স্টুডিওতে পুরো সময়টা জুড়ে উপস্থিত থাকবেন আশিস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আশিস সৈকত। আমরা কথা বলছিলাম জনাব গৌতম লাহিড়ীর সাথে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো শনিবার, সেটা নিয়ে উনি অনেক কথাই বলছিলেন, নিশ্চয়ই আপনি কিছুটা শুনতেও পেয়েছেন। প্রশ্নটা হলো যে ভারতের সাথে আমাদের এখনো অভিন্ন অনেক অমীমাংসিত বিষয় আছে। আমরা মোটামুটি নিশ্চিত, যেটা গৌতম লাহিড়ী বলার চেষ্টা করেছেন, যে এখন পর্যন্ত বিজেপি ক্ষমতা পাচ্ছে, পরবর্তীতে এটা ভূত ফেরত জরিপে সহ সবকিছু মিলে তারা নিশ্চিত হওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা আপনি কি বলবেন আশিস সৈকত, যেটা আমাদের এত 10 বছরও 15 বছরও হয়নি, সেগুলো কতটা পাবে? না, ধন্যবাদ আপনাকে। দেখেন, ভারতের এত বড় ভোটারের দেশ আসলে আর নেই পৃথিবীতে। মানে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, সেখানে একটা নির্বাচন, শেষ ধাপের নির্বাচন কাল শেষ হলো, 4 তারিখে ফলাফল ঘোষণা করা হবে। আপনি যেমনটি বলছিলেন যে বুথ ফেরত ভোটারদের যে জরিপ, সেই জরিপ আমরা দেখছিলাম। সেই জরিপে দেখা গেছে যে বিজেপি অনেক এগিয়ে আছে, ধারণা করা হচ্ছে তেমনটি। এবং আমাদের জন্য যেটি খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের পার্শ্ববর্তী যে স্টেটগুলো আছে ভারতের, সেগুলোতে কি ফলাফল হয় সেদিকে কিন্তু আমাদের নজর। বা যারা ভারত বাংলাদেশ রিলেশনশিপ নিয়ে, যেমন গৌতম দা বলছিলেন, আমি শেষ লাইনগুলো শুনছিলাম, যে তিস্তা একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য। এটা নিয়ে অনেক দিনের অমীমাংসিত ইস্যু, মীমাংসা হচ্ছে না। কারণ কেন্দ্র চাইলেও পশ্চিমবঙ্গ সরকার যেহেতু চায় না, সে কারণে কেন্দ্র অনেক কিছুই করতে পারেনি, তিস্তার সমস্যাটা সমাধান করতে পারেনি। এবং এটি কিন্তু আমরা দেখেছি যে কয়েক দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে একেবারেই
হয়ে যায়, কিন্তু সেসব অবধি মমতা মুখার্জির তার যে আঞ্চলিক তার যে সংকটের কথা তুলে ধরে তিনি আবার আটকে দিয়েছেন। কারণ ভারতের যে আইন, ভারতের যে বিধান, সেখানে কিন্তু প্রাদেশিক সরকার যদি না চায় তাহলে কেন্দ্র কিন্তু খুব সহজে কাজটা আসলে করতে পারে না। তো সেই জায়গাটায় একটা যে আপনি যদি পশ্চিমবঙ্গের সিটের হিসাব যদি দেখেন যে গতবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 43টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 18টি আসন, তার আগের বার পেয়েছিল 3 থেকে 18। তো সেখানে কিন্তু গত নির্বাচনেও মেজরিটি ছিল তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূলের যেমন তাদের প্রাদেশিক যেমন তাদের নিয়ন্ত্রণ ছিল, এক ধরনের লোকসভাও তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের প্রদেশে। কিন্তু এইবার আমি কিছুক্ষণ আগেও যেটি দেখছিলাম যে বুথ ফেরত ভোটারদের যে জরিপের ফলাফল, তাতে ধারণা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভবত এবার বেশি আসন পাবে, 43-এর মধ্যে 22-23 সেরকমটি ধারণা করা হচ্ছে। এবং কোনো জরিপে আমি দেখছিলাম 25-26। তো সেইটি যদি হয়, পশ্চিমবঙ্গে যদি লোকসভা নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠতা আসনে বিজেপি জিতে, সেই ক্ষেত্রে তিস্তার যে সংকটটি অনেকদিন ধরে সমাধান হয় না, সেই জায়গায় বিজেপি সরকারের জন্য বা নরেন্দ্র মোদী সরকারের জন্য আরেকটু হয়তো বা সহজ হবে এবং যেটি সুফল হয়তো বাংলাদেশ পেতে পারে। ফলে এই নির্বাচনটা আমার কাছে মনে হয় যে এই ইস্যুতে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা তাকিয়ে থাকবো যে পশ্চিমবঙ্গের ফলাফল শেষ পর্যন্ত কতটা নরেন্দ্র মোদীর অনুকূলে থাকে, এবং যতটা অনুকূলে থাকবে ততটা তিস্তা চুক্তিটা হয়তো সহজতর হবে। ছোট বিরতি নিয়ে আসি। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করার জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি মালয়েশিয়া যেতে ব্যর্থ 30,000 শ্রমিক। এই বিষয় আলোচনার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন আসিফ মুনির, অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ। আপনাকে দিয়ে শুরুটা করছি, এই কারণে করছি যে দীর্ঘদিন থেকে তো আপনি এই অভিবাসন নিয়ে কাজ করছেন। এই যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের শ্রমিকদের দীর্ঘদিনেরই একটা টানাপোড়েন ছিল, শেষ পর্যন্ত 2022 সালে বাজার খুললো। এখন এই যে মানে যারা রিক্রুটিং এজেন্সি, তাদের জন্য যে 30,000 মানুষের সাফারিং হচ্ছে, এই দায় কেউ নিচ্ছে না। প্রবাসী প্রতিমন্ত্রী বলছে আমরা কি করব, আগামীকাল কথা বলবে মালয়েশিয়া সরকারের সাথে, কিন্তু এই মানুষগুলো তো সাফার করছে। আসিফ মুনির, জনাব আসিফ মুনির। জি, সেটাই প্রথমত দেখতে হবে। এখন কে দায়ী সেটা হচ্ছে জরুরি হচ্ছে এখানে একটা ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা করা এবং একটা স্বচ্ছতা আনা, বিশেষ করে যারা এখন খুব একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে কথা বলেই হোক, রিক্রুটিং এজেন্সিদের সাথে কথা বলেই হোক, এই 30,000 মানুষকে জানানো যে আদৌ তারা যেতে পারবেন কিনা, অথবা যদি সময় লাগে কয়দিন লাগতে পারে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু ফ্যাসিলিটি আছে, এয়ারপোর্টের কাছে তাদের থাকার ব্যবস্থা আছে সাময়িকভাবে যদি থাকতে চান, যেটা তারা ব্যবস্থা করেন ফেরত আসা কর্মীদের জন্য। এটা কোভিড সময় থেকে চালু আছে বিমানবন্দরের উল্টো দিকে, সেখানে তারা ব্যবস্থা করতে পারেন যদি এরকম হয় যে 30,000 মানুষ যেতে পারবেন, অথবা তাদেরকে চয়েস দেওয়া। কিন্তু সেটার আগে নিশ্চিত হতে হবে যে কয়দিনের মধ্যে পারবেন এবং আদৌ পারছেন কিনা। যদি আপাতত একেবারে সত্যি মনে হয় যে এরা যেতে পারছেন না, তাহলে সেই তথ্যটাও দেওয়া যে তারা বিফল মনোরথ হলেও বাড়ি ফিরে যেতে পারে, মানে একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। আর যেটা বলছিলেন যে রিক্রুটিং এজেন্সিদের আসলে পুরোপুরি দায় তো আসলে তাদের হবে না, কারণ রিক্রুটিং এজেন্সি প্রাইভেট দায়িত্বে প্রাইভেট সেক্টরের কাজটা করছে, কারণ সরকারের সেই ব্যবস্থাপনা নেই যে তারা এত হাজার লাখ কর্মীকে বিদেশে পাঠাবেন। কিন্তু রিক্রুটিং এজেন্সিদের অনুমোদন সরকার দেয়, তাদের লাইসেন্সটা সরকার দেয়, তারা মনিটরিংটা সরকারের করার কথা। এবং এটা একটি মন্ত্রণালয় না, একাধিক মন্ত্রণালয়। এখন এখানে যদি বিমানের টিকিট না পাওয়া যায়, টিকিটের জন্য তো এখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ট্রাভেল এজেন্সি যাদের লাইসেন্স রয়েছে তাদের সাথে সমন্বয়ের একটা ব্যাপার রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 31শে মে তারিখটা কিন্তু এক সপ্তাহ আগে নির্ধারণ করা না, আমরা যেটা শুনেছি কয়েক মাস আগে নির্ধারণ করা একটা তারিখ। তাহলে এখানে পরিকল্পনাটা সমন্বিত পরিকল্পনা, কিন্তু শুধু রিক্রুটিং এজেন্সি না, শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না, শুধু বিমান কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাইরা কি করতে পারে এক্ষেত্রে বাইরা কি করতে পারে?
বাইরে এখন যেটা হেল্প করতে পারে কিছুটা হয়তো যে নেগোসিয়েশনে, কিন্তু এই পুরো নেগোসিয়েশনে তো বাইরে ইনভলভ থাকে না। তাকে নিজে একটা সমঝোতা স্মারক আছে সরকারি ভাবে যদি হয় মালয়েশিয়া এবং বাংলাদেশের, যদিও প্রক্রিয়াটা প্রাইভেট এজেন্সিদের, কিন্তু যেই সমঝোতা স্মারক, এবং সমঝোতা স্মারক মানে হচ্ছে একটা লুজ এগ্রিমেন্ট, আমি মানলে মানলাম, না মানলে বাধ্য করার কেউ নাই। সেইখানে যেটা আসলে সমস্যা যে এই পার্টিকুলার মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আপার হ্যান্ড হচ্ছে মালয়েশিয়ার, অর্থাৎ তারা নিজেরা কর্তৃপক্ষ বলে দেয় কার মাধ্যমে যাবে, কয়জন যাবে, কোন কোম্পানি যাবে, কোম্পানি ভিজিট করার অনুমতি নাই, সবই মালয়েশিয়ার হাতে। এখন এত কিছু মালয়েশিয়া সরকারের হাতে, কর্তৃপক্ষের হাতে থাকলে বাংলাদেশ সরকারেরও খুব বেশি করার থাকবে না, কাজে গোড়াতেই গলদ আছে। আরেকটা হচ্ছে যে এখানে জবাবদিহিতার জায়গায় যদি আনতে হয় রিক্রুটিং এজেন্সিদেরই হোক, আর রিক্রুটিং এজেন্সিরা তো একা কাজ করছে না, রিক্রুটিং এজেন্সিদের কন্ট্যাক্ট কাদের সাথে, ওই এন্ডে মালয়েশিয়াতেও কিন্তু সাব এজেন্ট আছে, এজেন্ট আছে, ওখানে নিয়োগকর্তা আছে, এবং নিয়োগকর্তার সাথে যোগাযোগটা কার? মালয়েশিয়ার সরকারের। বাংলাদেশ সরকার তো সরাসরি সেখানে অ্যাপ্রোচ করতে পারবে না। এখানে বাইরে যেটা করতে পারতো বা পারে এখনো, সেটা হচ্ছে যে এই যে কয়েকদিন সময়টা বাড়িয়ে নেওয়ার ব্যাপারে, কিন্তু এই আলাপ আলোচনাগুলোর মধ্যে সরকারকে থাকতে হবে। এটা শুধু প্রাইভেট সেক্টর আলাপ করলে হবে না। হ্যাঁ, নিয়োগকর্তা নিশ্চিত করতে হবে ওই দিকে যে হ্যাঁ, আমি আরো কয়েকদিন দেরি হলেও আমি এই 30,000 লোককে আমরা বিভিন্ন কোম্পানিতে যেখানে তাদের কাজ পাওয়ার কথা সেখানে তারা নেবে। এইটা যদি তারা নিশ্চিত করতে পারে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট জানাবে আমাদের গভর্নমেন্টকে, আমাদের গভর্নমেন্ট জানাবে বাইরে এবং রিক্রুটিং এজেন্সিকে। কিন্তু এটা খুব দ্রুত করা সম্ভব। আজকে এখনকার যুগে অনলাইনে মিটিং করে খুব দ্রুত এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। আমার যেটা মনে হয় যেটা আরো আগেই করা উচিত ছিল, গতকালকে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট আমাদের করার প্রয়োজন ছিল না যদি আমরা আগে প্রস্তুতি রাখতাম, কিন্তু এখনো সেটা সম্ভব খুব দ্রুত এটার একটা সমাধান করা। এই আপাতত এই 30,000, তারপরে হচ্ছে এই সেক্টরকে, মালয়েশিয়া সেক্টরকে কিভাবে আরো সুনিয়ন্ত্রিত করা যায়। জনাব আসিফ মুনি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু স্টুডিওতে ফিরছি। জনাব আশিস সৈকত, শুনছিলেন জনাব আসিফ মুনির যা বলছিলেন, কিন্তু এই সমস্যা তো উনি যেটা বলছিলেন তো দীর্ঘদিনের সমস্যা, এই পর্যন্ত আসতে হলো কোনো এই সমস্যাটা নিয়ে। এবং আপনিও জানেন আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা, যেই মানুষগুলো মালয়েশিয়া যাচ্ছে বা মধ্যপ্রাচ্যে যাচ্ছে তারা 5-6 লাখ টাকা এখন খরচ হয় এবং তারা শেষ সম্বলটুকু বিক্রি করে সেখানে যায়। এদের কি অনিশ্চিত জীবনে এরা এখন পড়েছে? না দেখেন, আপনি শেষে যেটি বললেন যে যারা যায়, যে 30,000 মানুষ এখন, তারা কিন্তু আসলে অনেকেই সর্বস্ব বিক্রি করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং শেষ অবধি এই 30,000 মানুষ যখন যে রেমিটেন্স পাঠাবে, তখন কিন্তু আমরা একটু স্বস্তি বোধ করি। যখন রেমিটেন্স আসে, রেমিটেন্স একটু কমে গেলেই আমরা দেখি আমাদের অস্থির হয়ে যায়, তাদের দেওয়া রেমিটেন্স। কিন্তু সেইগুলো বিবেচনাগুলো কিন্তু আগে আমাদের আসে না। সবকিছুর মধ্যেই এই যে জনাব আসিফ মুনির বলছিলেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই যে মানুষগুলোকে প্রপার ওয়েতে পাঠানোর চেয়ে বেশি চেষ্টা করা হয় এই রিক্রুটিং এজেন্সি বলেন বা সরকারের সংশ্লিষ্ট যারা, তারা সবসময় মুনাফা লোটার, কে কত মুনাফা লুটতে পারবে এই শ্রমিকদের বিদেশে পাঠাতে গিয়ে, সেই চেষ্টাটা কিন্তু আগে করেন। এবং আপনি জানেন যে মালয়েশিয়ার বাজার অনেকদিন বন্ধ ছিল, এরপরে এটি খোলা হলো, মালয়েশিয়া সরকারের সাথে নানা রকম আলোচনা, এরপরে আবার এই যে রিক্রুটিং এজেন্ট যারা আছে তাদের মধ্যে আবার যারা প্রভাবশালী, তারা কিন্তু কয়েকজনে মিলে ঠিক করলো যে শুধু তারা পাঠাবে। এবং তারা মালয়েশিয়ান যারা সিন্ডিকেটের যারা সদস্য, মালয়েশিয়ান সরকারের যারা এখানে আসলো, তাদের সঙ্গে বৈঠক করলো। এবং আমরা কিন্তু দেখলাম যে হাতে গোনা বেশ কয়েকটা প্রতিষ্ঠানই কিন্তু এই লোক নিয়োগের দায়িত্বটা নিল বা তারা এই সুযোগটা তারা নিল। কিন্তু এখন তারা কি হলো হঠাৎ করে যে জিনিসগুলো সব আটকে গেল, সেটা সরকারও জানে না, বাইরেও জানে না, কেউ জানে না। মনে হলো যে একটা ঘোরপাকের মধ্যে পড়ে গেছে 30,000 মানুষের জীবন। আর যাদের মাধ্যমে তারা যাচ্ছে, যে রিক্রুটিং এজেন্সি, তাদের ফোন বন্ধ, অফিস বন্ধ। এটা তো নতুন চিত্রটা দীর্ঘদিনের। এটা কেন সমাধান করা যাচ্ছে না? সরকার কেন পাচ্ছে না? এটা ফোন বন্ধ, অফিস বন্ধ করে তারা কোথায় পালিয়ে যাবে? তারা তো সরকারের নিবন্ধিত এজেন্ট, সরকার তাদের চেনে। এবং যেসব প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের বড় বড় একজন ওনার আছে, তাদের সঙ্গে মন্ত্রীদের সখ্যতা আছে, সংশ্লিষ্ট মন্ত্রী সখ্যতা, আগের যে মন্ত্রী ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, তাদের সঙ্গে সখ্যতা ছিল, সচিবের সঙ্গে সখ্যতা ছিল। তারা কিন্তু অপরিচিত মানুষ না, এবং তারা কিন্তু যোগ সাজস করে এই কাজটি করেছে এবং করতে গিয়ে কোনো কারণে আটকে গেছে। এবং আমার কাছে যতটুকু তথ্য, আমার কাছে খবর, যে অতি মুনাফা করতে গিয়েই তারা এই বিপদটা ডেকে এনেছে। এখন তারা হিমশিম খাচ্ছে, এখন তারা সামাল দিতে পারছে না পরিস্থিতিরা। তো এখন এটা সরকারের, আমি মনে করি যে রিক্রুটিং এজেন্সি তো আছেই, সরকারের এখানে বড় দায়িত্ব নিতে হবে। এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিশেষত তাদের দায়িত্ব নিতে হবে যে 30,000 মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা যাবে না। তারা মালয়েশিয়ান সরকারের সঙ্গেও কথা বলবে, বা মালয়েশিয়া যারা নিচ্ছে যেসব প্রতিষ্ঠান, তাদের সঙ্গে কথা বলে
দ্রুততার সঙ্গে। এবং আমি মনে করি যে হ্যাঁ, যদি সময় লাগে, সময় লাগতে পারে, 1 মাস সময় লাগতে পারে, 15 দিন সময় লাগতে পারে, 2 মাস সময় লাগতে পারে, সেটাও স্পষ্ট করে তাদের বলা যে একটা সংকট তৈরি হয়েছিল, এই সংকটটা সমাধান করতে 1 মাস 2 মাস সময় লাগবে, তোমরা একটু অপেক্ষা করো। তা না হলে এই মানুষগুলোকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে একটা সরকার, একটা মন্ত্রণালয় বা বাইরাকে তো আমি আসলে কিছু বলতে পারবো না, কারণ বাইরা তার কোনো প্রতিষ্ঠান না, মানুষের কাছে জবাবদিহি করার কোনো প্রতিষ্ঠান না, তারা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটা ব্যবসায়ী জোট। তারা অবশ্যই মন্ত্রণালয় তাদের অনুমোদন দিয়েছে এবং সেই জায়গায় মন্ত্রণালয়ই তাদের জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং জবাবদিহি কিভাবে করবে সেটা মন্ত্রণালয় জানে এবং সরকার সেটি নিশ্চিত করবে। এবং এই মানুষগুলো যাতে স্বস্তিতে যেতে পারে এবং মানুষগুলো যাতে জানতে পারে টাইম টু টাইম, এখন তারা জানেও না যে কি হবে তাদের ভাগ্যে। 3 দিন থেকে বিমানবন্দরে বসে আছে। হ্যাঁ, একেবারে অসহায় চিত্র মনে হয় যে এই দেশের সরকার, মন্ত্রণালয় কেউ কিছু নেই, এরকমটি মনে হয়। ফলে এই অসহায় চিত্র যদি চলতে থাকে, এই 30,000 মানুষ, তাহলে কিন্তু যারা প্রবাসে আছে বা যারা প্রবাসে যাবে কাজ করতে, তারা কিন্তু আসলে আরো বেশি অনিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়াতে চাবে না। এবং ফলে কিন্তু এটা কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু আপনার একটা বড় বিপদের দিকে কিন্তু হাতছানি দিবে। এবং আপনি দেখেন যে আজকে যে আমরা কথায় কথায় বলি যে আমাদের রিজার্ভে টান পড়েছে, রিজার্ভ কমে যাচ্ছে, আমরা প্রতি মাসে হিসাব করি যে আমাদের 2 রকম টাকা ডলার আসে, একটা হলো প্রবাসীদের আয়, আর একটা হলো আমাদের রপ্তানি থেকে যে আয়। তো প্রবাসীদের আয় যে মাসে কমে যায় সে মাসে কিন্তু আমরা ধাক্কা খাই। এক্স্যাক্টলি। এবং আমরা দেখেছি গত রিসেন্ট আমাদের ডলার সংকট যেখানে হয়েছে, আমাদের যখন আমাদের রেমিটেন্সের বড় একটা প্রবাহ কমে গেছে, এই কারণে আমাদের রিজার্ভ কমে যাচ্ছিল। যখন রিজার্ভ কমে যায় তখন এই প্রসঙ্গটা আসে। তারপরে এদের তো সেখানে আপনি যদি হিউম্যান রিসোর্সটা, যদি যে হিউম্যান রিসোর্স আপনাকে ডলার পাঠাবে তাদের যদি আপনি ঠিকভাবে নার্সিং না করেন, এই হিউম্যান রিসোর্সকে ঠিকভাবে যদি না পাঠান, নাভাবে তাদের যদি নাভাবে আপনি প্রপারলি না করেন, তাহলে তো এই সংকট শুধু এই 30,000 মানুষের জীবনে সংকট না, এই 18 কোটি মানুষের জীবনের উপর কিন্তু প্রভাব পড়বে। অসংখ্য ধন্যবাদ আশিস সৈকত। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। জনাব আসিফ মুনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আরো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা এই পর্বে আলোচনা করতে যাচ্ছি অর্থনীতি ও আগামী বাজেটে প্রত্যাশা। জনাব ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে প্রশ্নটা করছি। আপনি অর্থনীতিবিদ, আপনি জ্যেষ্ঠ অর্থনীতিবিদ, দীর্ঘদিন অর্থনীতি নিয়ে আপনার কাজ। এইবারের যে বাজেটটা হচ্ছে, আমরা জানি গত 1 বছর 2 বছর থেকে, সেই করোনার শুরু থেকে তার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটার পর একটা হচ্ছে, এর ফলে বৈশ্বিক যে অর্থনৈতিক সংকট সেটা বাংলাদেশের উপর খুব ভালোভাবে প্রভাব পড়েছে। এবং মূল্যস্ফীতির চরম সংকটে যখন বাংলাদেশে, সে সময় এই বাজেট হতে যাচ্ছে। গত 1 বছরে আমরা দেখেছি নির্বাচন হলো, তার আগের অবস্থা কি, বাজারের এর পরের অবস্থা কি। এই বাজেটের চ্যালেঞ্জ যারা অর্থনীতিবিদ তারাই বলছেন যে মূল্যস্ফীতি ঠিক রাখা, মূল্যস্ফীতির চাপ যেন না বাড়ে, এইটাকে ঠিক রাখা। এইটা আসলে কতটুকু ঠিক রাখতে পারবে বলে আপনার অবজারভেশন? না হলে কি হবে আসলে পরবর্তীতে? দেখুন, এটা তো বাংলাদেশের 53তম বাজেট জন্মের পর থেকে। এই 53তম বাজেটে প্রতি বছরই আমাদের চ্যালেঞ্জ থাকছে, এক এক বছর এক এক ধরনের চ্যালেঞ্জ, আর এটা মোকাবিলা করে আজকের বাংলাদেশ এই 53 বছরে অনেক বাধাবিঘ্ন পেরিয়ে এই পর্যন্ত এসেছে। এখানে চ্যালেঞ্জ এক এক বছর এক এক রকম থাকে, সেটা আমাদেরকে আগে থেকে এস্টিমেট করার জন্য এই যে ডিসকাশনগুলা এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে এগুলো কিন্তু আইডেন্টিফাই হচ্ছে। এবং মুদ্রাস্ফীতিটা এখন সর্বোচ্চ চ্যালেঞ্জ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও মুদ্রাস্ফীতিটা কিভাবে হলো, এটা আপনার হয়েছে আমাদের যে ইম্পোর্টেড রিজার্ভের পরিমাণ কমে গেছে। রিজার্ভের পরিমাণ কমার মধ্যে দিয়ে আমরা নেগেটিভ ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট আমাদের বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে এবং 85 টাকা থেকে 117 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তার ফলে আপনার এটা যে আমদানির উপরে যে প্রেশার, সেটা কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। সেই চ্যালেঞ্জের রেজাল্ট হলো মুদ্রাস্ফীতি এবং অন্যান্য উপসর্গগুলো। অপরদিকে ব্যাংকিং সিস্টেমে আপনার যে তারল্য সংকট, সেটাও অন্য একটা বিষয়ে যোগ হয়েছে। এবং
ব্যাংকিং সিস্টেমে যখন তারল্য সংকট দেখা দেয় তখন কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট আপনার স্কুইজ হয়ে যায়, কমে যায়। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটটা যখন কমে যায় তখন আপনার এটার ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিতে পড়ে, আনএমপ্লয়মেন্ট পড়ে, এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা আনফেভারেবল থাকে। সেই ক্ষেত্রে এই সমস্ত সব জিনিস বিবেচনায় আপনার বাংলাদেশের এই বছরের বাজেট আপনি ঠিকই বলেছেন যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তবে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা গভর্নমেন্টের জন্য ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ। তবে একটা জিনিস প্লাস পয়েন্ট আছে, সেটা হলো যে আমাদের দেশে যে আমদানিকৃত পণ্য যেগুলা সরকারের গত 2-3 বছরের যে সংকোচন নীতির কারণে বিলাসী জিনিসপত্রের যে আমদানির উপর বহু জিনিসপত্র আছে যেগুলো আমদানি না করলেও বাংলাদেশের লোক মরে যাবে না। যেমন আপনি ধরেন পরোটা আমদানি করতেছে, তারপরে চিপস আমদানি করে, এগুলো কিন্তু বাংলাদেশে বানানো হচ্ছে। এটার উপরে ডিপেন্ডেন্সি কেন করছে? WTO যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের কারণে বাংলাদেশের আমদানির উদার আমদানি নীতির দিকে গেছে। সেই উদার আমদানি নীতির থেকে এখন আপনার সংকোচনমূলক অপ্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আমাদের এখানে তৈরি হয় সেগুলোর উপরে আমাদের বেশি ডিপেন্ড করা উচিত। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের 80% লোক গ্রামে বাস করে, আরবান পপুলেশন হলো 20%, 20 থেকে 22 এরকম। এবং সেই ক্ষেত্রে আরবান পপুলেশনে তারা কিন্তু আমদানিকৃত পণ্যের উপর বেশি নির্ভরশীল। জনাব জামালউদ্দিন আহমেদ, সরকার কিন্তু দীর্ঘদিন থেকে এই সংকোচন নীতিতে আছে, এরপরও তো মূল্যস্ফীতি ঠিক রাখতে পারছে না। তো এই বাজেটের পরে যখন মানে আপনি কি দেখতে পাচ্ছেন পরবর্তী চিত্রটা আসলে? কারণ আপনারা অর্থনীতিবিদরা বলছে যে রিজার্ভ বাড়াতে হবে, সেটা কতটুকু সম্ভব হবে? এই বাজেটে বাড়তে পারে। আপনার এখানে যদি আপনি বাংলাদেশ থেকে মুদ্রা পাচার আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার রিজার্ভের ইমপ্রুভমেন্ট হবে। বাংলাদেশের যে রেমিটেন্স, ইনওয়ার্ড রেমিটেন্স বিদেশ থেকে যেটা আসে সেটাকে যদি আপনার সেখানে এখন বলা হয় 47%, 40 থেকে 47% আসে, রিজার্ভে এসে ঢুকে। এটা ফর্মাল চ্যানেল। ইনফর্মাল চ্যানেলে আপনার এটা হুন্ডির মাধ্যমে টাকা আসে, সেই ডলার বাংলাদেশে ঢুকে না, এটা কিন্তু টাকা হিসেবে বাংলাদেশের ব্যাংক থেকে এর দেওয়া হয় এদের। এবং বেশিরভাগ ব্যাংকের ডাইরেক্টর, প্রাইভেট ব্যাংকের ডাইরেক্টর যারা, তাদের এই মানি চেঞ্জার কোম্পানি আছে বিদেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, সমস্ত দেশে এইসব দেশে যে মানি চেঞ্জার কোম্পানিগুলো আছে এটা মোস্টলি ব্যাংকের ডাইরেক্টরদের মানি চেঞ্জার কোম্পানি, প্রাইভেট ব্যাংকের। গভর্নমেন্ট ব্যাংকের কারো আছে বলে আমরা জানি না। এটা আপনার এরা এই টাকাটা পাচার করতেছে বিভিন্নভাবে, এবং সেটার মধ্যে দিয়ে আমাদের রিজার্ভের প্রবলেম হচ্ছে। এখন আপনাদের গভর্নমেন্টের উচিত হবে যে এই সমস্ত মুদ্রা পাচারকারীদেরকে মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে তারা যদি আপনার এদেরকে রোধ করে, ইন দ্যাট কেস ফরমাল চ্যানেলে টাকা আসবে। জামালউদ্দিন আহমেদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু স্টুডিওতে ফিরছি। আছেন আমাদের স্টুডিওতে আশিস সৈকত। জনাব আশিস সৈকত, শুনছিলেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তার কথা, তারা তো নানান দিক বিশ্লেষণ করেন অর্থনীতির। আপনার কাছে এবারে বাজেটের চ্যালেঞ্জগুলো কি? আপনারা একদম সাংবাদিকতার মানুষ, আপনি না দেখেন, এইবার আমার কাছে যদি মনে হয় যে এই সরকারের কাছে এই নতুন সরকারের প্রথম বাজেট, নতুন সরকার মানে এই মেয়াদের নতুন সরকার শেখ হাসিনা নেতৃত্বাধীন, তা এবার তো কোনো পলিটিক্যাল কোনো চ্যালেঞ্জ এই সরকারের নেই। কিন্তু এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং এই অর্থনৈতিক চ্যালেঞ্জ এমন একটা পর্যায়ে গেছে, জামালউদ্দিন আহমেদ যেটি বলছিলেন আমি তার সঙ্গে একটু যুক্ত করি, যে এবার চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। কারণ কোনো দিনই আমরা দেখি নেই 1 বছরে ডলারের দাম 30 টাকা বেড়ে যায়, 85 টাকার ডলার এখন 117 টাকা। তো ফলে এই আপনি বুঝতেই পারছেন কি পরিমাণ চাপের মধ্যে আছে আমাদের অর্থনীতি, আমাদের টাকার মান কি পরিমাণ কমে গেছে। তো
ফলে এই চ্যালেঞ্জ সরকার কিভাবে মোকাবেলা করবে? শুধুমাত্র আভ্যন্তরীণ রাজস্ব বাড়িয়ে, আভ্যন্তরীণ ট্যাক্স বাড়িয়ে এই পরিস্থিতি কিভাবে সামাল দিবে, সেটা কিন্তু একটা বড় সংকটের দিকেই যাচ্ছে। কারণ আপনি দেখেন কতটা সম্ভব অভ্যন্তরীণ ট্যাক্স বাড়ানো, তো খুব আমরা কি দেখতে পাচ্ছি গত কয়েক বছরে যে খুব বেড়েছে? না, এটা বাড়ানোর আসলে আমাদের যে এনবিআর এর যে কাঠামো, সেই কাঠামোতে আমরা সবসময় দেখি যে একবার ট্যাক্স দেয় তার উপরই সে চেপে বসে, কিন্তু নতুন ট্যাক্স পেয়ার কিন্তু তারা সংগ্রহ করতে পারে না। এবং ট্যাক্স অফিস মানে একটা ভয়ের জায়গা, একটা আতঙ্কের জায়গা। আপনি একবার ট্যাক্স দিলেন তো বিপদে পড়লেন, এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। ট্যাক্স অফিসার মানে সে কিভাবে আপনাকে গলা চিপে ধরবে এবং তার সাথে একটা সমঝোতায় না গেলে আপনাকে বাড়তি কর দিতে হবে, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক আর ব্যবসায়িক পর্যায়ে হোক। ফলে করের আদায়টা আসলে ফ্রেন্ডলি হচ্ছে না, মানুষের ফ্রেন্ডলি হচ্ছে না। যারা কর দিচ্ছে, অন্যত বিশ্বে তো কর দিলে আপনি করের একটা বেনিফিট পাবেন, মানে আপনি শেষ বয়সে গিয়ে আপনি যখন রিটায়ারমেন্ট করেন, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সুযোগ তো নেই। উল্টো আপনি কর দিলে কিভাবে আপনাকে আরো চাপে ফেলা যাবে সেই চেষ্টাটা তারা করে। ফলে মানুষ সহজে কিন্তু এই কর জালের মধ্যে ঢুকতে চায় না, সেও চায় যতটা সে দূরে থাকতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় যে সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত। যে আমাদের সরকার প্রধান, এবারও আমি দেখলাম উনিও বলেছেন যে করের নেটটা বড় করা এবং খুব বেশি কর আরোপ না করে করের আওতাটা বাড়ানো, যাতে করটা আসে। এখন হলো সেটা দিয়ে আপনি দেশীয় কর বাড়ালেন, কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে আপনাকে তো প্রতি বছর এখন আমাদের অনেকগুলো বড় বড় অবকাঠামোর মধ্যে কিন্তু যে নির্মাণ করা হয়েছে, এগুলো বৈদেশিক ঋণ আছে এবং কোয়ার্টারলি কিন্তু সেই ডলারে কিন্তু সেই কিস্তি পরিশোধ করতে হবে। আপনি জানেন যে রিজার্ভ কমতে কমতে এসে প্রায় কিন্তু তলানিতে ঠেকেছে, কিন্তু আপনার কিস্তি কিন্তু দিয়ে যেতে হবে। ফলে আগামী 1 বছরে সেই হিসাব করতে গেলে আমরা যেটা দেখলাম যে 7 লাখ কোটি টাকা বা 8 লাখ কোটি টাকার যে বাজেট, তার মধ্যে কিন্তু প্রায় 16 লাখ কোটি টাকা আমাদের দিতে হবে শুধুমাত্র সেই ঋণের কিস্তি। ফলে এই পরিস্থিতিটা কিভাবে সামাল দিবে সেই জায়গাটাই কিন্তু আসলে এবার লক্ষ্য করার বিষয়। এর আগের 2টি বাজেট আমরা গেছে যে কোভিডকালীন সময়ে বাজেট একটা চাপের মধ্যে ছিল, কিন্তু এইবার আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বড় চাপের মধ্যে পড়েছে সরকারের অর্থনীতি। সরকার রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু অর্থনৈতিকভাবে সরকার কিন্তু অনেকটাই এখন দুর্বল। যেটি জামালউদ্দিন বলেন, আমি তার সঙ্গে একমত যে যারা মুদ্রা পাচার যে কোনো মূল্যে ঠেকাতে হবে। এবং এক ব্যাংকের মালিকানা দেখেন, ব্যাংকের মালিকানা নিয়েও এক ধরনের লুণ্ঠন। এই যে একটা ফার্মার্স ব্যাংক ছিল, সেই ফার্মার্স ব্যাংকে যারা প্রথম মালিক হলো তারা লুটপাট করে শেষ করে দিল। এরপর সেটাকে পদ্মা ব্যাংক করে সরকারের টাকা দিয়ে, সরকারের 4টা ব্যাংক থেকে টাকা দিয়ে আবার সেটাকে পদ্মা ব্যাংক করা হলো। সেই পদ্মা ব্যাংক লুটপাট করে শেষ করা হলো, এখন আবার আরেকটা ব্যাংকের সঙ্গে সেটি মার্জ করে দেওয়া হলো। তো আসলে কিন্তু সমস্যার কিন্তু সমাধান করা হচ্ছে না, একেবারে ছাই চাপা দিয়ে কোনোভাবে রাখা হচ্ছে। এইভাবে আসলে অর্থনীতিকে সচল রাখা যাবে না, সমস্যা উদ্ঘাটন করতে হবে। এবং মূল কথা হলো এই বাজেটের লক্ষ্য হতে হবে যে কোনো মূল্যে মানুষকে স্বস্তি দিতে হবে। এক্স্যাক্টলি জনাব জামালউদ্দিন আহমেদ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ছোট করে একটু জানতে চাচ্ছি, যেটা জনাব আশিস সৈকত বলছিলেন যে এই যে এত বড় ঋণের বোঝা নিয়ে এই বাজেট হচ্ছে, কিভাবে সামাল দিবে সরকার? আপনি কি দেখতে পাচ্ছেন আগামী সময়টাতে? ঋণের বোঝা, আপনার যে সমস্ত প্রজেক্টগুলা কমপ্লিট হয়েছে এগুলো কিন্তু ইনকাম জেনারেশন শুরু করেছে। যেমন আপনার ধরেন মেট্রো রেল, তারপরে পদ্মা সেতু, এদের কিন্তু এইগুলো এই সমস্ত কিছু কিছু প্রজেক্টের এবং আরো অন্যান্য যে রাস্তাঘাট 4 লেন যেগুলো কমপ্লিট হয়েছে, এগুলো থেকে কিন্তু রেভিনিউ কালেকশন শুরু হয়েছে। কিন্তু দেখা গেছে যে এখানে যে রেভিনিউ কালেকশন হয় তার অর্ধেকই চুরি হয়ে যেতেছে, সরকারি কোষাগারে ঢুকছে না। এটাকে যদি আপনি ডিজিটাল কার্ডের মধ্যে দিয়ে প্রত্যেকটা, যেমন আপনার মেট্রো রেলের যে কার্ড সিস্টেম করছে, প্রতিটা আপনার যে ব্রিজের যে টোল প্লাজা যেগুলো আছে সেখানে আপনার অটোমেটিক মেশিন বসায় কার্ড বিক্রি করা উচিত, কার্ড পাঞ্চ করবে, সে বাইরে যাবে। এমনি ক্যাশ টাকা যদি ডিল করেন তার অর্ধেকের উপরে জমা হয় না গভর্নমেন্টের কোষাগার। এবং এটাতে আপনার এই যে কালেকশনগুলো, এই সমস্ত প্রজেক্টগুলা তো একটা সাবমিট করছে যে একটা ইনকাম ফ্লো, ফোরকাস্টেড ইনকাম ফ্লো দেখাচ্ছে কত ইনকাম হবে, এবং সেই ইনকাম এখন কত হয়েছে প্রতি মাসে প্রতি কোয়ার্টারে এটা রিভিউ করা উচিত, শর্ট কত আছে। এটা যখন আপনি অ্যাকাউন্টেবল পাবলিকলি অ্যাকাউন্টেবল করবেন, তখনই কিন্তু এগুলা থেকে টাকা পয়সা মারা সম্ভব হবে না। এটার অটোমেশন, ডিজিটালাইজেশন, ইভেন ইন ট্যাক্স সিস্টেম, টোল সিস্টেম, যত জায়গায় আছে
সবগুলো যে কোনো উপায় রিজার্ভ বাড়াতে হবে, রিজার্ভ বাড়ানো হলে অর্থনীতির ভিতটা শক্ত হবে না, এটাই তো আপনাদের আসলে মূল মেসেজটা থাকে। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জনাব আশিস সৈকত, আপনাকেও কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সিএসআর জনতন্ত্র গণতন্ত্রের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।